তাহলে বেরিয়ে পড়া যাক। তো চলো তোমাদের নিয়ে যাই একটা সুন্দর পাহাড়ি গ্রামে। কোথায়? দাওয়াই পানি, যেটা দার্জিলিংয়ের কাছাকাছি একটা অফবিট গ্রাম। প্রায় 11 জন, আমরা 11 জন বন্ধু সবাই মিলে বহু দিন পরে, সেই ছোটোবেলার বন্ধু সবাই, স্কুলের বন্ধু সবাই মিলে আমরা প্ল্যান করেছিলাম একটা কোথাও যাওয়া হবে। আলটিমেটলি সেই যাওয়াটা পসিবল হলো, যাওয়াটা হলো, মানে প্ল্যানটা সাকসেসফুল হলো। তো এখানে সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি একদম ট্রেনের অপেক্ষায়। ট্রেন ছিল 11টা 20-তে পদাতিক এক্সপ্রেস, শিয়ালদা থেকে। তো 12377 এই পদাতিক এক্সপ্রেস, যেটা ছাড়ে শিয়ালদা থেকে রাত 11টা 20-তে। তো আমরা সবাই বিশাল এক্সাইটেড ছিলাম। তো সবাই মিলে এখানে দাঁড়িয়ে কিছু রিল বানানো হয়েছে, প্রচুর ফটো তোলা হয়েছে। তারপরে আস্তে আস্তে এই দেখো, এটা হচ্ছে আমাদের ট্রেন। আমাদের সবার সিট এক জায়গায় পড়েনি দুর্ভাগ্যবশত, কিন্তু 6 জন মোটামুটি এক জায়গায় ছিলাম, আর 4 জন একটু আলাদা ছিল। তো এইটা হচ্ছে একদম উপরটা ছিল আমার বাঙ্কার, মানে আমার সিট আর কি। তো এখানে সুকন্যা সেটেল হয়ে গেছে ওর সিটে। কে কে গেছে আগে বলে দিই। ঋত্বিকা, আমি, সঙ্গীতা, সুকন্যা, স্নেহাশিস, পিয়ালি, সানি, ওদিকে প্রিয়ঙ্কর, লাবণী, শুভম আড্ডা, সঙ্গীতা দত্ত। তো এই আমরা 11 জন মিলে গিয়েছিলাম। রাতের খাবার সব খেয়ে এসেছিলাম বাড়ি থেকে, তাই খাবারের ঝামেলা ছিল না। এটা হচ্ছে পিয়ালি আর সানি, আর ওদিকে ছিল হচ্ছে প্রিয়ঙ্কর আর লাবণী। তো প্রিয়ঙ্কর আর লাবণীর সাথে সিটটা আমার পড়েছিল, কিন্তু এখানে মানে একজনের ব্যবস্থা করা গেল। মানে আমি যেহেতু একা ছিলাম তাই একজনের ব্যবস্থা করা গেল। এবার ওদের দুজনকেও আনার ইচ্ছা ছিল এদিকেই, কিন্তু অতটা অ্যাডজাস্ট করা গেল না। যাই হোক, ও একটা রাতের ব্যাপার। তো সবাই মিলে এখানে শুয়ে পড়েছে। মাঝখানে ট্রেন থেমেছিল বর্ধমান জাংশনে, তখন ঘড়িতে 1টা কি 1:30 বাজে। তখন আমি আর স্নেহাশিস একটু নেমেছিলাম আর কি। মানে ট্রেনে ভেবেছিলাম সবাই মিলে আড্ডা দিতে দিতে যাবো রাতে, কিন্তু দুর্ভাগ্যবশত একদম আমাদের নিচের সিটে 2জন বয়স্ক লোক পড়েছে, মানে সিট পড়েছিল আর কি তাদের। তো সেই কারণে আর আমরা খুব একটা গল্প আড্ডা করতে পারিনি। ফিস করে গল্প হচ্ছিলো, ইভেন ফোনে গল্প করছিলাম আমি আর স্নেহাশিস। যাই হোক, তো এই রাত থেকে হঠাৎ করে দেখলে সকাল হয়ে গেল। ছোটোবেলা থেকে বহু পোস্ট দেখেছিলাম, মানে যখন থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ করা শুরু হয়েছে, প্রথম এই পোস্টগুলো খুব আসতো যে রাতের ট্রেন, বন্ধুদের গ্রুপ আর পাহাড় যাত্রা। আলটিমেটলি আমাদের সেই স্বপ্নটা পূরণ হলো। তো এই এখানে কিষানগঞ্জে ট্রেন দাঁড়িয়েছিল, তো আমি আর আড্ডু একটু নামলাম। তো পদাতিক এক্সপ্রেস কিন্তু খুব সুন্দর মানে চলে আর কি। আমাদের ঠিক 9টা 10-15-র মধ্যেই, মানে একদম রিপোর্টিং টাইম যেটা, সেটাতেই নামিয়ে দিয়েছে আমাদের নিউ জলপাইগুড়িতে। তো তারপরে এই ভেতরে ঢুকে সবাই এখানে বসে রয়েছে, ঘুম থেকে উঠে যে যার মতো চাটা খাওয়া হলো, একটু গল্প গাছা হলো, আর আস্তে আস্তে ব্যাগ ট্যাগ গোছানো হলো। নামতে হবে। যখন কিষানগঞ্জ আমরা নামলাম তখন ঘুরতে বাজে 7টা কি 7টা 15। তো এই যে চাটা খাওয়া হচ্ছে ট্রেনে, মানে চাটা মাস্ট, ট্রেনে কেন যে কোনো জায়গায় চাটা মাস্ট। তো যাই হোক, এই নিউ জলপাইগুড়ি আমরা নেমে গেছি সবাই। তো এবার আস্তে আস্তে আমাদের গাড়ি বলাই ছিল, আমি গাড়ির ফোন নাম্বার যাবতীয় ডিটেল সব আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর আমরা কোন হোমস্টেতে ছিলাম, সেখানে কত করে লেগেছে পার হেড, সমস্তটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে ফোন নাম্বার সহ। যাদের যাদের যাওয়ার ইচ্ছা বা যেতে চাও এই হোমস্টেতে কন্ট্যাক্ট করতে পারো। অসাধারণ হোমস্টে, অসাধারণ সার্ভিস, আর তারপরে গাড়িও খুব সুন্দর, গাড়ির ব্যবস্থাও। তো যাই হোক, এই আমরা সবাই মিলে আমাদের লাগেজ নিয়ে এই ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, নিউ জলপাইগুড়ি ওভারব্রিজ দিয়ে। ওদিকে স্নেহাশিস, ঋত্বিকা সবাই সামনের দিকে রয়েছে, এদিকে প্রিয়ঙ্কর, লাবণী, পিয়ালি, সানি সবাই আসছে পিছন দিক দিয়ে। তো যাই হোক, এবার আস্তে আস্তে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন দিয়ে বেরোলাম। তো গাড়ি আমাদের বাইরেই মানে অপেক্ষা করছিল আর কি। তবে প্রথম দিন আমাদের যে ড্রাইভার মেন, যাকে আমরা বুক করেছি, সে আসতে পারেনি, অন্য একজন ড্রাইভার এসেছিলো অন্য একটা গাড়ি নিয়ে। আর এখন এখানে কিছু নতুন ফর্মালিটিস হয়েছে, যে এখান দিয়ে গাড়ির পাস করাতে হয়, আগে যেটা ছিল না। তো যাই হোক, আমরা সেগুলো করছিলাম, সেই ফর্মালিটিসগুলো। আর এখানে আমরা কিছু রিল শ্যুট করছিলাম। এই রিলগুলো আমি সমস্ত আমার ইনস্টাগ্রাম পেজে দেবো, আর ইউটিউবেও কিছু কিছু দেবো। তো আমি ইনস্টাগ্রামের লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আমার চ্যানেলে। এখানে সুকন্যার একজন বন্ধু এসেছিলো, সে এখানেই থাকে, ওর নাম তিয়াশা। তো সেও এসেছিলো আমাদের সাথে দেখা করতে। যাই হোক, আমাদের সাথে আরেকজনের যাওয়ার কথা ছিল, অভিরূপ, আমাদের ছোটোবেলার বন্ধু, স্কুলের বন্ধু। কিন্তু সে তার পারিবারিক কিছু সমস্যার জন্য যেতে পারেনি। যাই হোক, সে কিন্তু যাওয়ার দিন, মানে আমরা যেদিন বাড়ি ফিরবো সেদিন এসেছিলো, সেই ভিডিও পরে আসবে, সেদিন দেখা করতে এসেছিলো আর কি। তো যাই হোক, বেশি কথা আর বলবো না। এবার আস্তে আস্তে আমরা পাইন বনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করেছি। এইসব জায়গা দিয়ে কিন্তু হাতিও বেরোয়, ঠিক আছে। তো আস্তে আস্তে আমরা সেবকের দিকে যাচ্ছি। এই যে কালিম্পং লেখা রয়েছে, সেবকের দিকে যাচ্ছি। আমরা সেবক হয়ে গেছি দাওয়াই পানি। তো আমরা গাড়িতে 9 জন ছিলাম, বাকি 2 জন আড্ডো ওখান থেকে বাইক রেন্ট করেছিল। শিলিগুড়ি আর জলপাইগুড়ির মাঝখানে একটা জায়গা আছে বাইক রেন্ট জোন বলে, ওখান থেকে একটা পালসার ভাড়া নিয়েছিল। তো সেই বাইকে 2 জন ছিল। আমরা এই গাড়িতে করে এসে সেবকের এই হোটেলের এখানে একটু দাঁড়াবো। হোটেলটার নাম হচ্ছে দেনজং হোটেল, একদম পাহাড় জাস্ট শুরু হবে তার আগেই হোটেলটা।
এখানে আমরা ব্রেকফাস্ট করব। ট্রেন থেকে শুধু চা বিস্কুট খেয়ে আসা হয়েছিল। ব্রেকফাস্ট বলতে এখানে সব রকমই পাহাড়ি ব্রেকফাস্ট পাওয়া যায়, মোমো, থুপ্পা, ম্যাগি, এছাড়া দেখলাম রুটি তরকারি অপশানও রয়েছে। সকাল সকাল রুটি চিকেন কারিও পাওয়া যায়, ইভেন লুচি আলুর দমের অপশানও রয়েছে। তো আমরা কেউ কেউ লুচি আলুর দম খেলাম, কেউ এগ ম্যাগি খেলাম, কেউ কেউ মোমো খেলাম, কেউ কেউ রুটি তরকারিও খেলাম। তো আমি আর সঙ্গীতা শেয়ারে 1 প্লেট মোমো নিয়েছিলাম, ওটায় 8 পিস মোমো ছিল, বেশি খাবো না বলেই নিয়েছিলাম শেয়ারে। তো তার দাম ছিল 70 টাকা। এছাড়া এগ ম্যাগির দাম ছিল 80 টাকা, থুপ্পার দাম ছিল 150 টাকা, আর রুটি তরকারি ওরকম 60-70 টাকা করে। তো লুচি আলুর দমও তাই। তো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করি, আর বেশি কথা বলবো না। এবার আস্তে আস্তে তোমরা ভিডিও দেখতে থাকো আর কিছু পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে থাকো। এখানে একটা কথা বলি, পাহাড়ি মোমোয় কিন্তু স্যুপ দেয় না, মাত্র 70 টাকায় 8 পিস মোমো, মানে যেটা আমাদের এখানে ভাবাই যায় না। আর এখানকার মোমোগুলো একটু অয়েলি হয়, যেটা কিন্তু আমাদের এখানে কলকাতার মোমোতে কিন্তু মানে স্টিম মোমো কিন্তু একদমই তেল ছাড়া হয় প্রায়, কিন্তু এখানে কিন্তু বেশ অয়েলি, মানে তেল চুইয়ে চুইয়ে পড়বে। আর এই কুকুরটাকে দেখো, এই পাহাড়ি কুকুরগুলো এত সুন্দর। আমরা কিন্তু প্রচুর কুকুর দেখেছি রাস্তাঘাটে, ইভেন হনুমানও ছিল। আর আমরা যখন মানে আমাদের হোমস্টেতেও কিন্তু একটা কুকুর ছিল, সেটা পরে দেখাচ্ছি। কুকুরটা কিন্তু খুব খেলছিল আমাদের সাথে, আমরা বিস্কুট টিস্কুট খাওয়ালাম, তবে আবার বিস্কুট খায় না মানে একটু হাই ফাই কুকুর আর কি। তো যাই হোক, এখানে আড্ডো চলেছে, আড্ডোর জন্য আমরা একটু ওয়েট করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, ফটো তুলছিলাম। সেই ফটোও আছে আমার ভিডিওতেই দেখতে পাবে তোমরা। এছাড়া আমি তো ইনস্টাগ্রাম ফেসবুকে পোস্ট করেইছি। তো এই আস্তে আস্তে পাহাড় শুরু হচ্ছে। আর এই সুযোগে বলে রাখি, আমরা ট্রেনে কিন্তু পুরোপুরি এসি কম্পার্টমেন্টে এসেছি, আর যাওয়ার দিনও এসি কম্পার্টমেন্টেই যাব। তো আমাদের ট্রেন ভাড়া মোটামুটি ওই অ্যারাউন্ড 1100 সামথিং পড়েছিল দুদিনে, মানে দুবারে সেটা 2200 মতো হয়েছে। মানে ট্রেন খরচাটা মোটামুটি আমাদের 2200 গেছে, 2200 কম, আমি রাউন্ড অফ করে 2200 বললাম। আর এই দেখো আস্তে আস্তে এস বেন্ডগুলো শুরু হয়ে গেছে। আমি মানে এখন ভিডিও এডিট করতে বসে আমি মানে যেন চোখ বন্ধ করলে সেই পুরো পাইন বন, এই এস বেন্ডগুলো সমস্ত কিছু চোখের সামনে ভাসছে আমার। আর এখানে একটা মন্দির ছিল, এখানে বেশ ভিড় ছিল, সবাই পুজো দিচ্ছিল। এস বেন্ডগুলো এত সুন্দর, মানে একটা বাঁক থেকে আর একটা বাঁকে যখন যাচ্ছে, একবার করে নামছে আর একবার করে উঠছে। এই পাহাড়ের গা কেটে কেটে যেভাবে রাস্তাগুলো তৈরি করা হয়েছে, আমি শুধু ভাবছি যে যারা এই রাস্তাগুলো তৈরি করেছে তারা কতটা পরিশ্রম করে রাস্তাগুলো তৈরি করেছে। আর এত শুধু মানে এরকম নয় যে 1 মাইল 2 মাইল রাস্তা, মাইলের পর মাইল রাস্তা জাস্ট পাহাড় পাথর কেটে কেটে করা। একদিকে নদী খাদ বয়ে যাচ্ছে, আর একদিকে এরকম পাহাড়, মাঝখান দিয়ে রাস্তাটা কিন্তু খুব চওড়াও নয়, দুটো গাড়ি পাশাপাশি কোনোভাবে যেতে পারে। আর এখানকার ড্রাইভারদের হাত, গাড়ি চালানোর হাত এত ভালো, ভাবাই যায় না। মানে এরকম প্রচুর পরিচয় পেয়েছি আমরা, তবুও মানে যেরকম শুনেছি সেরকম পরিস্থিতিতে আমাদের পড়তে হয়নি। এরকমও শুনেছি যে একটা গাড়ি খাদের দিকে, একটা গাড়ি পাহাড়ের দিকে, পাহাড়ে প্রায় মানে অর্ধেক উঠে গেছে একটা গাড়ি, আর একটা গাড়ি খাদের একদম কিনারা গেছে। এগুলো জেনারেলি এইসব জায়গায় পাওয়া যাবে না, ওগুলো সিকিম টিকিমের দিকে আরও মানে ওই রকম মানে পরিস্থিতি তৈরি হয়। এখানে অতটা ওরকম তৈরি হয়নি আমাদের সাথে, আমাদের ভাগ্য ভালো বলা চলে। আর এই যে এই জায়গাগুলো, এই সাইডে যে বসার জায়গাগুলোর মতো রয়েছে, বসার জায়গা জেনারেলি নয় ওগুলো, বাউন্ডারি, কিন্তু ওখানেও লোকজন বসে ছবি টবি তোলে। তো এই জায়গায় কিন্তু প্রচুর হনুমান বসেছিল। আর দেখো এই মানে কিছু কিছু জায়গায়, কিছু কিছু রাস্তায় এরকম ডান দিকে এরকম বেরিয়ার করা ছিল, পুরো টানা এরকম বেরিয়ার করা ছিল, যাতে মানে মোটামুটি অ্যাক্সিডেন্ট একটু আটকানো যায়। আর এই আস্তে আস্তে ত্রিশোতা নদী শুরু হয়েছে, তিস্তা নদী। আমরা যখন লাভার্স পয়েন্টে যাব তখনও দেখতে পাবো। আমরা এখানে একটু গাড়ি থেকে নেমে আড্ডোদের জন্য অপেক্ষা করছিলাম, কারণ ওরা গাড়ির পিছনই আসছিল। কিন্তু এই পাহাড়ি রাস্তায় এই এস বেন্ড ফলো করে মানে একমাত্র লোকাল লোকজনই স্পিডে গাড়ি চালাতে পারে, মানে গাড়ির সাথে বাইক নিয়ে আসতে পারবে। আমরা যারা এখানকার কলকাতার মানুষ, তারা মানে খুব ভালো হাত না থাকলে এই অত স্পিড মেকআপ করাটা খুব চাপের, মানে এই রাস্তায়। কিন্তু গাড়ি চালানো যাবে, গাড়ি চালানোটা অতটা ফ্যাক্টর নয় যদি ওয়েদার খুব খারাপ না হয়, কিন্তু ওই স্পিডটা মেনটেন করা একটু চাপের। তো যাই হোক, এবার আমরা আস্তে আস্তে একদম ওপরের দিকে উঠছি, মানে এই আমার ভিডিও দেখলে বোঝা যাবে, একদম আস্তে আস্তে মানে মানে হেলে যাচ্ছি আমরা, ওপরের দিকে উঠছি, বোঝা যাচ্ছে। এই যে নিচের গাছগুলো আস্তে আস্তে আরও নিচে যাচ্ছে। তো এই বাঘগুলো আমার এত ভালো লাগছিলো, আর বাঘগুলোর গায়ে গায়ে এই যে পাহাড়গুলো, আর পাহাড়ের গায়ে এই যে পাইন বন, এই পাইন বন এক্সপ্লোর করার জন্য আমরা কি করেছি সব আছে ভিডিও, আস্তে আস্তে দেখতে থাকো শুধু।
ভিডিওটা দেখে অনেকেরই মনে হতে পারে যে এত রাস্তার ভিডিও কেন, এত রাস্তার ভিডিও দিয়ে কি হবে, ভিডিওটা বড় হয়েছে। এই কারণে আমি 3 দিনের ভিডিও 6টা পার্টে আনবো, দুটো করে, মানে হাফ হাফ করে। একদিনের একটা গোটা ভিডিও প্রায় 25 মিনিটের হয়েছে আমার, সেটাকে আমি হাফ হাফ করে আনবো ভেবে রেখেছি। কারণ আমি রাস্তার ভিডিওগুলো কাটতে চাইছি না, কারণ এই ভিডিওগুলো কাটলে পাহাড়ের ফিলটাই পাওয়া যাবে না। আর আমি চাই যারা আমার ভিডিওগুলো দেখবে তারা পাহাড়ের ফিলটা যেন একটু হলেও পায়। আমি জানি সেটা সম্ভব নয়, কিন্তু যাতে একটু হলেও পায়। এখানে দেখো পাহাড়ের মাথায় মেঘগুলো কীভাবে জমেছে। এই সেম জিনিস আমরা ঘাটশিলাতেও পেয়েছিলাম, ঘাটশিলার ভিডিও দেখলে তোমরা দেখতে হবে, কিন্তু এই ফিলিংসটা পুরোপুরি আলাদা। আর আমরা ওপরে গিয়ে যে পরিমাণ মেঘ পেয়েছি সেটা তো দেখতেই পাবে ভিডিওতে। তো যাই হোক, এখানে আমরা আমাদের প্রথম ভিজিটিং স্পটে চলে এসেছি। এটা হচ্ছে রবীন্দ্র ভবন, যেটা মংপুতে আছে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পার্সোনাল বাগান বাড়ি, আর এটা হচ্ছে সেই ট্রি হাউসটা যেখানে তিনি সময় কাটাতেন। আমি যদি ইতিহাসের আরেকটু গভীরে যাই তাহলে যদি বলতে হয় রবীন্দ্র ভবন এর আগের নাম ছিল সিনকোনা বাগান বাংলো। 1938 থেকে 1940 এই সময়ের মধ্যে ঔপন্যাসিক এবং কবি মৈত্রেয়ী দেবী এবং তার স্বামী ডক্টর মনমোহন সেনের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার এই বাড়িতে আসেন, মানে এখানে আসেন আর কি, মংপুতে 1938 সালের 21শে মে। এই সময়ের মধ্যে মানে 1938 থেকে 1939 সালের মধ্যে মোট 4বার তিনি মংপুতে আসেন এবং থাকেন। আর তার 80তম জন্মদিন কিন্তু এই বাগান বাড়িতেই পালন করা হয়েছিল। জায়গাটা দেখো একবার, এত সুন্দরভাবে মেনটেন করা হয়েছে আর এত সুন্দর লাগছে বাগান বাড়িটা দেখতে। এই পাহাড় সন্নিবিষ্ট এই নিভৃত নির্জন স্থানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কয়েকটি উপন্যাস রচনা করেছিলেন, সাহিত্য সৃষ্টি করেছিলেন। তার মধ্যে নবজাতক, সানাই, জন্মদিন, শেষ কথা, এই সমস্ত কাব্যগ্রন্থ এবং কাব্যনাট্যগুলি উল্লেখযোগ্য। ওদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি উদ্দেশ্যে একটা মিউজিয়াম রয়েছে যেটা সংরক্ষণ করা হয়েছে। তার ব্যবহৃত টেবিল, চেয়ার, আরামকেদারা, বিছানা, ইভেন তার পাণ্ডুলিপিও রয়েছে ওই ব্রিজের ওপারটায়, যেটা কিন্তু টিকিট ভাড়া 20 টাকা করে। তো আমরা আর যাইনি, কারণ আমাদের তখনই প্রায় 1:30 বেজে গেছে। ট্রেন জার্নি করে সবাই এসেছিলাম। আর আমরা এতবার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, মানে কলকাতার জোড়াসাঁকো এতবার তার মিউজিয়াম দেখেছি, তার বাড়ি দেখেছি, আর ওই জন্য আর যাইনি। এখানে আমরা এরপরে কিছু ফটোশ্যুট করলাম, কিছু ভিডিও, কিছু রিল বানালাম, যেগুলো আমি আমার ইনস্টাগ্রামে দিয়ে দেবো। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এর পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসবে। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই।